আজকে আমি দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস নিচ্ছি। আমি আহ্বান করব আমাদের দশম শ্রেণী, নবম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং আলেম শ্রেণীর ছাত্ররাও এই ক্লাসটাকে অনুধাবন করতে পারবে এবং তোমরা এই ক্লাসকে অনুসরণ করবে। আমরা আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেই ক্লাসটি হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্স করার পূর্বেই আমাদেরকে জানতে হবে যে চেঞ্জ মানে পরিবর্তন করা, রূপান্তর করা। তো আমরা সেন্টেন্সটা কি? সেন্টেন্স হচ্ছে একগুচ্ছ শব্দ যেটা বক্তার মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বলি। এই সেন্টেন্স দুভাগে বিভক্ত। সেন্টেন্স দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে ফাংশনস, ফাংশন, আর অন্যটি হচ্ছে স্ট্রাকচার। তোমরা জানো ফাংশন কার্যক্রম, কাজ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, and exclamatory। এবং গঠন অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো সিম্পল, কমপ্লেক্স and compound। তো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য, যেটাকে চিহ্নিত করার জন্য আমরা প্রথমে দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয়, এরপরে ভার্ব থাকে, এরপরে অবজেক্ট থাকে, সেন্টেন্সের এক্সটেনশন বর্ধিত বাক্য থাকে। এরপরে যখন আমরা ইন্টারগেটিভ শুরু করব, একই বাক্য থেকে আমরা যেখানে সাহায্যকারী ক্রিয়া আছে সেখানে সাহায্যকারী ক্রিয়াকে প্রথমে লিখে আমরা শুরু করব ইন্টারগেটিভ সেন্টেন্স। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়, এটা যদি অ্যাসার্টিভ বাক্য হয়, অ্যাসার্টিভের সর্বপ্রথম কি আছে? সাবজেক্ট আছে হি, এরপরে আছে কি? ক্রিয়া আছে। এখানে মূল ক্রিয়া না থাকার কারণে সাহায্যকারী ক্রিয়াটাই মূল ক্রিয়ার কাজ করেছে। এরপরে কি আছে? সেন্টেন্সের বর্ধিত অংশ আছে। এরপরে এই একই সেন্টেন্সটাকে যখন আমরা ইন্টারগেটিভ করতে যাব, তখন সাহায্যকারী ক্রিয়া যেখানে থাকুক না কেন ওটাকে আমরা প্রথমে নিয়ে আসব। তখন এই বাক্যটা হয়ে যাবে কি? ইজ হি এ গুড বয়। সামনে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ফেলবো আমরা। তাহলে হি ইজ এ গুড বয়
এটাকে যখন আমি ইন্টারগেটিভ করব তখন ইজ হি এ গুড বয়, এটা হয়ে যাবে ইন্টারগেটিভ, ইন্টারোগেটিভ। এবং আমাদেরকে চিনার কায়দা খেয়াল রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে কি থাকে, সাবজেক্ট থাকে। আর ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রথমে কি থাকে, যে সাহায্যকারী ক্রিয়া যেটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলি, অক্সিলিয়ারি ভার্ব সেটা প্রথমে থাকবে। এবং সেন্টেন্সের শেষে একটা নোট অফ ইন্টারগ্রেশন যেটাকে বলি আমরা, একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের কতগুলো সিম্পটম থাকে। ইম্পারেটিভ এটা চিনার উপায়, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব প্রথমে থাকবে। যেমন ডু দ্য সাম, এখানে ডুটা প্রথমে আছে, এটা মূল ক্রিয়া। আমরা কনজুগেশন ভার্ব যখন পড়ি তখন সেখানের মধ্যে আমরা পড়ি ডু, ডিড, ডান। তো ডু, এই ডুটা হলো কি মূল ভার্ব। তাহলে আমাদের প্রিন্সিপাল ভার্ব প্রথমে থাকবে, যেটাকে আমরা মূল ক্রিয়া বলি। 2 নাম্বার এরপরে থাকবে প্লিজ অথবা কাইন্ডলি থাকবে, প্লিজ বা কাইন্ডলি থাকবে। যে কোনো সেন্টেন্সের প্রথমে যদি আমরা আমাদের সম্মানিত, আমাদের বয়সের থেকে আরও উপরের বয়সের লোকের সাথে কোনো কিছু বলি, তখন বাক্যের প্রথমে আমরা প্লিজ অথবা কাইন্ডলি লিখব। যেমন প্লিজ গিভ মি এ বুক, প্লিজ গিভ মি এ বুক। তাহলে যদি মূল ভার্ব প্রথমে থাকে তাহলেও ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ অথবা কাইন্ডলি যদি প্রথমে থাকে তাহলেও সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি সেন্টেন্সের প্রথমে ডু নট থাকে, ডু নট টেল এ ডু নট থাকলে যেমন ডু নট টেল এ লাই, ডু নট টেল এ লাই। তাহলে এটাও হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা আলামত বা সিমটম বা চিহ্ন। এরপরে এগুলো তোমরা খেয়াল করবে যে বাক্যগুলা কি থাকলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কায়দা তাদেরকে নিয়ে যাব। 4 নাম্বার, যদি লেট আস থাকে, যেমন লেট আস গো আউট ফর এ ওয়াক। এখানে লেটাস আছে, আমাদেরকে স্মরণ রাখতে হবে যে লেটাস কোনো বাক্যের মধ্যে যদি লেটের পরে আজ যদি থাকে তাহলে সেই লেটাস দ্বারা প্রস্তাব বোঝানো হয়। তাহলে এখানে আমরা লেটের পরে আজ পাইছি, সুতরাং এটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে এটা প্রস্তাব। লেটের পরে যদি আজ থাকে তাহলে এটা কি, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে যদি নাকি 5 নাম্বার লেট এরপরে যে কোনো অবজেক্ট
যে কোনো অবজেক্ট থাকলে, যেমন let him go there, let him go there। তাহলে আমরা এরপরে এগুলি ছাড়াও আরো সামরিক আদেশ আছে, হ্যাঁ, এগুলি ছাড়াও আরো ইম্পারেটিভ সেন্টেন্স অনেকগুলি কায়দা আছে, আমরা সেগুলা ক্লাসে আরো ব্যাপকভাবে আলোচনা করব। তাহলে আমরা জানতে পারলাম ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যে সিম্পটমগুলো আছে, আমরা প্রথমে যখন মূল ভার্ব থাকবে তখন আমরা বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি সাহায্যকারী যদি মূল ভার্ব থাকে, তারপরে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে, তাহলে আমরা বুঝবো এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি সেন্টেন্সের প্রথমে ডু নট যদি থাকে, তাহলে আমরা বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি লেটের পরে যদি আস দেখি, তাহলে আমরা বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তবে এটা একটা প্রস্তাব, যেটাকে আমরা প্রপোজাল বলি। এরপরে যদি লেটের পরে অন্য কোনো অবজেক্ট যদি থাকে, হ্যাঁ, হিম থাকতে পারে, দেম থাকতে পারে, এরকম যদি থাকে, তাহলে সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের ইট ইজ ওয়ান কাইন্ড অফ সিম্পটম। এরপরে হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ এটা চেনার উপায় হচ্ছে সেন্টেন্স এর প্রথমে মে বা লং লিভ থাকবে। যেমন মে ইউ বি হ্যাপি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, খেয়াল করবে তোমরা অবশ্যই অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সেন্টেন্সের প্রথমে মে অথবা লং লিভ থাকবে। যেমন মে ইউ বি হ্যাপি, এখানে মে শব্দটি যখন সেন্টেন্সের প্রথমে আসছে তখন আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স। লং লিভ, আবার বাংলাদেশ, লং লিভ থাকার কারণে এটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। এগুলি হচ্ছে চেনার কায়দা। এরপরে আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি চেনার উপায় হচ্ছে হোয়াট এবং হাউ থাকবে প্রথমে, এবং সেন্টেন্সের শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন এইভাবে দেওয়া থাকবে। এবং কিছু আশ্চর্যবোধক শব্দ আছে, যেমন এলাস, হুররে, ইত্যাদি থাকবে। এগুলি আমাদের বাক্যগুলি চেনার কায়দা। এখানে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে যদি আমরা এই বাক্যগুলি চেনার কায়দা যদি আমাদের না থাকে, যদি আমরা না চিনি, তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারগেটিভ করব, ইন্টারগেটিভ থেকে কিভাবে আমরা অ্যাসার্টিভ করব, আগে কোন বাক্যটি কিভাবে গঠিত হয়, কোন বাক্য কিভাবে লিখা হয়, যদি আমি বাক্য চেনার কায়দা যদি আমি ভালোভাবে জানি। যেমন আমরা যেটা আলোচনা করছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে যেখানের মধ্যে সাবজেক্ট থাকবে, সেখানে ইন্টারগেটিভের মধ্যে সাবজেক্টটা সাহায্যকারী ক্রিয়ার পরে চলে যাবে। তাহলে একই বাক্য থেকে
আমি অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করি, সেখান থেকে আবার ইন্টারগেটিভ তৈরি করতে পারলাম, আবার ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমি ইম্পারেটিভ তৈরি করতে পারলাম, ওখানে সাবজেক্ট থাকে না। আমরা জানি যে যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ, ইউ সবসময় কি থাকে? উজ্জ্ব থাকে। যেমন আমরা কাকে লক্ষ্য করি যে ভাত খাও, কে খাবে ভাত? তুমি ভাত খাও, এই তুমিটা কিন্তু সেকেন্ড পারসনের মধ্যে উজ্জ্ব থাকে। এই জন্য অনেক সময় দেখা গেছে আমরা প্রাইমারি স্কুলের যখন পরীক্ষা হয় সেখানের মধ্যে এরকম বয়েস দেয়া থাকে, কিন্তু সেখানে ইউ দেয়া থাকে না। যখন প্যাসিভ ভয়েস করে তখন বাই ইউ তখন লেখা থাকে। অনেকে মনে করে যে এখানের মধ্যে বাই ইউটা কোত্থেকে আসলো। সুতরাং আমাদেরকে জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যে ইউটা সেকেন্ড পারসন সবসময় উজ্জ্ব থাকে। তো এইভাবে আমরা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা আমরা এইভাবে শিখব এবং এটা আমরা এইভাবে মুখস্থ করে নেব এবং চিনলেই আমরা করতে পারবো। আর ঘটন অনুসারে স্ট্রাকচার বেদে আমাদের 3 প্রকার, সেটা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এখন সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড ওটা করার পূর্বে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করব তখন আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। এখন আমাদেরকে ফ্রম অ্যাসার্টিভ টু নেগেটিভ, এখান থেকে আমাদের অ্যাসার্টিভ থেকে আমরা কিভাবে নেগেটিভ করব। একটা বাক্য, বর্ণনামূলক বাক্যকে আমরা নেগেটিভ করতে হলে আমরা যেটা করেছি, আমরা প্রথম যারা আমরা টেন্স সম্পর্কে ভালো ধারণা আছে, একটা কথা মনে রাখতে হবে যে আমাদেরকে টেন্স 100% আমাদেরকে জানতে হবে। টেন্স যারা আমরা পারবো না, টেন্স যারা বুঝবো না, তারা গ্রামারের প্রত্যেকটি ক্ষেত্রেই তারা আটকা পড়ে যাবে। এই জন্যে আমাদেরকে টেন্স পুরো দমে পুরোপুরিভাবে টেন্সের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আমাদেরকে পৌঁছে যেতে হবে। যেমন আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য আমরা যদি লিখি, যেমন আই ইট রাইস, হি ইটস রাইস, এখানে দুটি বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা যখন নেগেটিভ করতে যাব, এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মূল বার প্রেজেন্ট ফর্ম থাকে, আর প্রেজেন্ট ফর্মে থাকার পরে যখন কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বারবার শেষে বা ইয়ে যোগ করা লাগে। তো প্রথমে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইন্টারগেটিভ করতে হবে, ইন্টারগেটিভ থেকে আমাদেরকে নেগেটিভ করতে হবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, এটা যদি আমরা প্রথমে ইন্টারগেটিভ করি, এখানে লক্ষ্য করো যে আমাদের এখানে ইন্টারগেটিভ করার জন্য আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রথমে কি থাকে? সাহায্যকারী ক্রিয়া থাকে, অক্সিলিয়ারি ভার্ব থাকে। কিন্তু এখানে তো কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আছে কি মূল ভার্ব। তো এখানে অক্সিলিয়ারি ভার্ব আমাদেরকে খেয়াল করতে হবে, দুইটা টেন্সের মধ্যে সাহায্যকারী ক্রিয়া নাই, দুইটি টেন্সের মধ্যে সাহায্যকারী ক্রিয়া নাই। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং 2 নম্বর হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিট। তো এখানের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে মূল ক্রিয়া আছে, বাট এখানের মধ্যে সাহায্যকারী ক্রিয়া নাই। তো এটাকে ইন্টারগেটিভ করতে হলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা ডু ভার্বকে আমাদেরকে হাওলাত নেওয়া লাগে। এই ডু ভার্বকে আমরা, যদিও ডু ভার্বটা মূল ভার্ব, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারগেটিভ করতে গেলে এই ডু ভার্বটাকে আমরা সাহায্যকারী ক্রিয়া হিসেবে আমরা ধার করে নেব। তখন এখানের মধ্যে একটা ডু ভার্ব নিয়ে আসতে হয়, তাহলে এটার ইন্টারগেটিভ হবে ডু আই ইট রাইস, প্রশ্নবোধক চিহ্ন। এখন এই ডু ভার্বটা কেন আসছে? যেহেতু এখানের মধ্যে কোনো সাহায্যকারী ক্রিয়া নাই। আর আরেকটা কথা স্মরণ রাখবে যে যেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পুরা টেন্সের একটা টেন্সের মধ্যে ভার্বের শেষে বা ইয়ে যুক্ত হয়, সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। এবং সেটি কেন?
সেটি হচ্ছে যখন কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হয়। যেমন এখানে আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে পরবর্তীতে হি ইট রাইস করলে সে ভাত খায়, এটা হয়ে যেত, কিন্তু এখানে বাক্যটা শুদ্ধ হয় নাই। বাক্য শুদ্ধ হবে কি জন্য, কি দিয়ে? এস বা ইয়েস যুক্ত করে। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমি কি এস যোগ করবো নাকি ইয়েস যোগ করব। এখানে আবার নিয়ম আছে, যদি কোনো শব্দের শেষ অক্ষর যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা কি যোগ করব? এস যোগ করব। আর যদি কোনো শব্দের শেষ অক্ষর যদি বাউল থাকে তাহলে আমরা ইয়েস যোগ করব। যেমন এখানে টিটা হলো কি কনসোনেন্ট, আর যদি এখানে যদি গো হইতো তাহলে গোর লগে আমরা ইয়েস যোগ করতাম, যেহেতু গোর শেষ অক্ষরটা হলো কি বাউল। তাহলে বাউল হলে আমরা ইয়েস যোগ করব, আর কনসোনেন্ট হলে আমরা এস যোগ করব। তো আমাদের ইন্টারগেটিভ করার জন্য একটা সুবিধা হচ্ছে কি, যেই ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত থাকে আমরা এখানের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে থাকবো কোথায় ডু যোগ করবো আর কোথায় ডাজ যোগ করবো। তো আমরা ডু যোগ করবো ওখানে যেখানের মধ্যে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত নাই, কিন্তু বাট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আর যদি নাকি ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত দেখি তখন আমরা সেখানের মধ্যে ডাজ যোগ করে ফেলবো। যখন এখানে ডু আছে এখানে আমরা কি করব? ডাজ হি ইট রাইস, প্রশ্নবোধক চিহ্ন। স্মরণ রাখতে হবে যে এখানে এস বাই ইয়েস, এখানে আমরা এস বাই ইয়েসটাকে ডুর সাথে নিয়ে আসছি। তো এখন এখানে প্রশ্ন হইতে পারে যে এখানে আছে শুধুমাত্র এস, আগে এখানে যে আবার ইয়েস কোত্থেকে আসলো, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। ওখানে শব্দের শেষ অক্ষর কনসোনেন্ট আর এখানে শব্দের শেষ অক্ষর বাউল, এই জন্য ওখানে এস যুক্ত হয়েছে আর এখানে ইয়েস যুক্ত হয়েছে। তো আমাদেরকে এখন এখান থেকে আমরা অ্যাসার্টিভ থেকে কোথায় আসলাম? ইন্টারগেটিভে আসলাম। এখন এখান থেকে আমাদেরকে যখন আমরা এখান থেকে আপনার নেগেটিভে চলে যাব, এই দুটো হচ্ছে কি ইন্টারোগেটিভ, ইন্টারগেটিভ। আর এই ইন্টারগেটিভকে তখন আমরা কি করব? নেগেটিভে করব। নেগেটিভে করলে একটা নট, বাক্যটার ভিতরে একটা নট নিয়ে আসতে হবে। প্রথম সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব, তারপরে একটা নট দিতে হবে। তাহলে আমরা এটারে নেগেটিভ করতে হলে কি হবে? আই ডু নট ইট রাইস, তখন প্রশ্নবোধক চিহ্ন উঠে যায়, ফুল স্টপ হবে এবং এখানে হবে হি ডাজ নট ইট রাইস। তাহলে আমাদেরকে আগে জানতে হবে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারগেটিভ করব এবং ইন্টারগেটিভ থেকে আমরা কিভাবে নেগেটিভ করব। এখন আমাদেরকে আমাদের ফালা হচ্ছে কি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমাদেরকে কিভাবে নেগেটিভ করা যায়, আমরা সেই অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করব বা অ্যাসার্টিভ থেকে আমরা নেগেটিভ করব। তো আমরা জানি, যেমন একটা কথা স্মরণ রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অ্যাডজেক্টিভ যেটা থাকবে তার পূর্বে আমরা একটা নট ব্যবহার করব এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা হাঁ বাচক একটা না বাচক অ্যাডজেক্টিভ যেগুলি আছে সেগুলোর আমরা একটা বিপরীত শব্দ ব্যবহার করব। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা লিখলাম। এখন এখান থেকে আমরা, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাঁ বাচক বাক্য। এখান থেকে এটারে আমরা যখন নেগেটিভ করব তখন আমরা কি লিখবো? হি ইজ নট এ গুডের যে বিপরীত শব্দ আছে সেটা আমরা ব্যবহার করব। গুডের বিপরীত শব্দটা হচ্ছে ব্যাড। হি ইজ নট এ ব্যাড বয়। এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সটা হলো কি? বাক্যের রূপান্তর, অর্থের পরিবর্তন না করে বাক্যটাকে এমনভাবে আমরা সাজাবো যেন বাক্যটা ঠিক থাকে। যেমন এদিকে তাকাও যে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় একজন ভালো ছাত্র। আর এটার অর্থটা যখন আমরা নট দিই, গুডের বিপরীত শব্দ ব্যবহার করছি, তখন অর্থ দাঁড়ালো হি ইজ নট এ হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, মানে সে খারাপ ছাত্র নয়। এই খারাপ ছাত্র নয়ের অর্থই হচ্ছিল সে ভালো ছাত্র। তো আমাদেরকে অর্থের দিকে খেয়াল করতে হবে, বাক্যের রূপান্তর করব কিন্তু অর্থটা ঠিকই থাকবে। এটা হচ্ছে কি? অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। তো এখানে
আমাদেরকে কিছু জিনিস আমি সংক্ষেপে তোমাদেরকে আলোচনা করছি যে কিছু কিছু শব্দগত পরিবর্তন আছে, সেগুলো আমাদেরকে করা লাগবে। যেমন নাম্বার 1, ওয়ানলি অ্যালোন। এটার আমি এইভাবে করাই যে ওয়ানলি যদি অ্যালোন, ওয়ানলির 3 অবস্থা আমাদেরকে খেয়াল করতে হবে। ওয়ানলির কয় অবস্থা? 3 অবস্থা। এই ওয়ানলির 3 অবস্থা, প্রথম অবস্থা হলো যদি ওয়ানলি অ্যালোনের পরে আল্লাহ মানুষের নাম বা প্রোনাউন থাকে, তবে অনলি বা এলোন এর পরে অনলি এলোনের পরিবর্তে নান বাট বসে। তাহলে অনলি অ্যালোন থাকলে আমরা নান বাট লিখব। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে দেখো অনলি, অনলির পরে কি লেখা আছে? আল্লাহ লেখা আছে। যখনই আমরা দেখবো যে অনলির পরে আল্লাহ আছে, কোনো মানুষের নাম আছে, কোনো মানুষের প্রোনাউন আছে, তখনই আমরা অনলির পরিবর্তে আমরা কি লিখবো? নান বাট। নান বাট এটা লিখলাম শুধু অনলির পরিবর্তে, আর বাকি যেটা আছে এটা যেভাবে আছে সেভাবে আমরা লিখে ফেলবো। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ঠিক আছে, তাহলে অনলির এক অবস্থা গেল। দ্বিতীয় অবস্থা হচ্ছে অনলি অ্যালোন। যদি অনলি অ্যালোনের পরে কি থাকে? বস্তু থাকে। কেমন? তাহলে নাথিং বাট, ক্যানট চাই, নাথিং বাট বসবে। অনলি অ্যালোন যদি পরে দিই, অনলি অ্যালোনের পরে যদি কি থাকে? বস্তু থাকে, তাহলে নাথিং বাট, নাথিং বাট বসাবো।